ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো স্টুডেন্টস? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সবারই ক্লাস আরম্ভ হয়ে গেছে। আজকে আমি ক্লাস 9-এর তোমার ওই সংক্ষিপ্ত প্রশ্ন কিছু নিয়ে এসেছি 2-3 নম্বরের। তাহলে চলো শুরু করা যাক। আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা হচ্ছে, কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন, কেন বলেছেন? প্রায় এসে থাকে এই প্রশ্নটা। উত্তর দেখো কি, বিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। কারণ কি, এক হচ্ছে ফ্রান্সে প্রচলিত কর ব্যবস্থা ছিল বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত। তারপর তোমার ফরাসি সমাজের অধিকারভোগী শ্রেণী যাজক ও অভিজাতরা ছিলেন অধিকাংশ জমির মালিক, কিন্তু এজন্য তারা কোনো কর দিতেন না। অন্যদিকে অধিকারহীন শ্রেণীর দরিদ্র কৃষকদের সমস্ত কর দিতে হতো, মোট রাজস্বের 96%। তাছাড়া অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যও ছিল দুর্নীতিগ্রস্ত। এই জন্য তিনি ফ্রান্সকে অর্থনীতি জাদুঘর বলেছেন। আরেকটা দেখো, তোমার বিভিন্ন কর এখানে আছে, সে করের নামও আছে, যেমন টেইলি কি। বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে প্রচলিত একটি প্রত্যক্ষ করের নাম ছিল কি, টেইলি। আর এই করটি হলো কি কর, ভূমি কর বা সম্পত্তি কর। এই কর ফরাসিদের সম্পত্তি অনুসারে ধার্য করা হতো, বাস্তবে মধ্যবিত্ত ও দরিদ্র কৃষকদের এই কর দিতে হতো। তারপরটা দেখো, ক্যাপিটেশন কি, এটাও একটা কর। এটাও তোমার হচ্ছে একটা প্রত্যক্ষ কর, আর এটা হচ্ছে গিয়ে উৎপাদন কর। ঠিক আছে, সরি, ফরাসিদের উৎপাদনের ওপর এই কর ধার্য করা হতো, বাস্তবে যাজক অভিজাতরা এই কর থেকে কিন্তু অব্যাহতি পেত এবং ফ্রান্সের সাধারণ জনগণকে এই কর দিতে হতো। তাহলে একদিক দিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সমস্ত করের কথাগুলো আমরা পড়লাম এখানে, সে সমস্ত কিন্তু তোমার যারা মানে নিম্নবর্তী মানে নিচের শ্রেণীর যা লোকেরা আছে, সাধারণ জনগণ, তাদের ওপর কিন্তু ধার্য করা হয়েছে। ঠিক আছে, আবার দেখো এখানে ভেংটিএমে কি, এটাও একটা প্রত্যক্ষ কর। এটা হচ্ছে আয় কর, মূলত কৃষকরা এই কর দিত, মোট আয়ের 5% আয় কর হিসেবে দিতে হতো। অভিজাতরা কিন্তু এই করের কিছুটা প্রদান করলেও যাজকরা কিন্তু এই কর প্রদান থেকে সম্পূর্ণভাবে মুক্ত ছিল। টাইথ কি, এটাও একটা কর। এটা হচ্ছে গিয়ে তোমার ধর্মকর। ফরাসিরা এই কর দিতে কর দিতে হতো কাকে, চার্চ বা গির্জাকে। উৎপন্ন ফসলের 10% ধর্মকর বা টাইথ হিসেবে দিতে হতো। আবার দেখো, করভি কি, এটাও তোমার হচ্ছে এক প্রকার কর, যেটা কিনা ফ্রান্সের সামন্ত প্রভুরা কৃষকদের বিনা বেতনে কাজ করতে বাধ্য করত। ঠিক আছে, কিন্তু তোমার যে কৃষকরা যে পরিশ্রম করতো তার কোনো পারিশ্রমিক পেত না, তারা বিনা বেগারে যেটা খাটতো। তো এই শ্রম করের নাম ছিল কি, করভি। আচ্ছা, পরের প্রশ্ন আমরা চলে যাই। এইটা খুব ইম্পর্টেন্ট। ফরাসি সমাজে সাঁকুলাত কাদের বলা হতো? ফরাসি সমাজে সাঁকুলাত নামে পরিচিত এক শ্রেণীর মানুষ ছিলেন। সাধারণভাবে সাঁকুলাত বলতে বোঝায় শহরবাসী, খেটে খাওয়া সাধারণ মানুষদের। এর মধ্যে ছিল দিনমজুর, কুলি, মালি, ভিস্তি, কাঠুরে, চাকর প্রভৃতি। ফরাসি বিপ্লবে সাঁকুলাতদের গুরুত্বপূর্ণ ভূমিকাও কিন্তু ছিল। নেক্সট যেটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে অসিয়া রেজিম। অসিয়া রেজিম বলতে কি বোঝায়? এর অর্থ হলো প্রাচীন আমল। 1790 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে পূর্ব রাজাদের আমলকে অসিয়ারিজম বলা হতো। এই সময় রাজনৈতিক অবস্থা ছিল স্বৈরাচারী, সামাজিক অবস্থা ছিল বৈষম্যমূলক, অর্থনৈতিক অবস্থা ছিল ত্রুটিপূর্ণ। ফরাসি বিপ্লব এই পুরাতন তন্ত্রের অবসান ঘটিয়েছিল, অর্থাৎ এই অসিয়ারিজমের তোমার অবসান ঘটিয়েছিল। এটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝায়? এটা এখানে 3 নম্বর বা 2 নম্বরও বলতে পারো, এটা আসছে, প্রায় আসে। আবার তোমার 4 নম্বর 8 নম্বরেরও আসে, পরবর্তীতে আমি এগুলো করিয়ে দেবো। তো যেটা আমরা পড়ছি, টেনিস কোর্টের শপথ বলতে কি বোঝায়? 1790 খ্রিস্টাব্দে 20 জুন তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের জন্য নির্দিষ্ট সভাকক্ষে প্রবেশ করতে গিয়ে দেখেন সেটি তালাবন্ধ। তখন তারা কি করে, আবেশিয়েস ও মীরাবর নেতৃত্বে পাশের টেনিস খেলার মাঠে জড়ো হয়। এখানে তারা শপথ গ্রহণ করেন যে যতদিন না ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা হচ্ছে ততদিন তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। একে টেনিস কোর্টের শপথ বলা হয়।
পরেরটা আসছি, লেতর দ্য ক্যাসে কি, এটাও খুব ইম্পর্টেন্ট। লেতর দ্য ক্যাসে হলো ফ্রান্সে প্রচলিত এক প্রকার রাজকীয় গ্রেপ্তারি পরোয়ানা। এই পরোয়ানা ভিত্তিতে কি করা হতো, এই পরোয়ানা ভিত্তিতে রাজকর্মচারীরা যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে বিনা বিচারে দীর্ঘদিন আটক করে রাখতে পারতেন। ঠিক আছে, আচ্ছা পরেরটা যাচ্ছি, প্যারিস কমিউন কি। বাস্তিল দুর্গের পতনের পর ফ্রান্সের বিপ্লবী জনগণ প্যারিসে পৌর শাসনভার নিজেদের হাতে তুলে নেয়। নিজেদের মধ্যে থেকে প্রতিনিধি নির্বাচন করে যে অস্থায়ী পৌর পরিষদ গঠন করে তাকেই প্যারিস কমিউন বলা হয়। পরেরটা হচ্ছে মহা আতঙ্ক কি বা গ্রেট ফিয়ার কি। প্যারিস শহরে গণ অভ্যুত্থান এবং বাস্তিল দুর্গের পতন ফ্রান্সের গ্রামগুলিতে উত্তেজনা সৃষ্টি করেছিল। এই সময় গ্রামের কৃষকদের মধ্যে একটা গুজব ছড়ায় যে তাদের সাহায্য করতে নাকি অভিজাতদের সেনাবাহিনী ও গুন্ডারা আসছে। এই মিথ্যা রটনাই হচ্ছে মহা আতঙ্ক। তাহলে স্টুডেন্টস আজকে এই পর্যন্তই রাখছি। আশা করি তোমরা এগুলো ভালো করে পড়বে এবং টেক্সটটাকেও ভালো করে ফলো করবে। আর তাছাড়া তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্ট করতে ভুলবে না। তাহলে আজ এই পর্যন্ত রাখছি, তোমরা সকলে ভালো থেকো।